দুর্গাপুরের এইদিকে? দুর্গাপুর বিরিশিরে গেছিলাম একবার রাতে। আমার হচ্ছে নেত্রকোনা এক আসন, আমার বাড়ি হচ্ছে কলমাকান্দা। নেত্রকোনা এক কি কায়সার কামাল সাহেব? ও আচ্ছা, কিন্তু আমাদের আইনজীবীদের নেতা। আপনারা দুজন কথা বলতেছেন না করলে এই ব্রিজ করবেন, কালভার্ট করবেন, একটা চিকিৎসা করছে। করবেন, এখন তো এগুলো মানুষের চোখে মানে আলাদাভাবে বেশি ছিল না সেটা রাইট। জননেতা জাতীয় নেতা এক না, না তা তো অবশ্যই না। উনি আমাদের বৃহত্তর ময়মনসিংহের গৌরব। উনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং মিজান রোড এখানে বায়রাটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ সংগঠন। এই সংগঠনটা বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে একটা সিন্ডিকেটের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তো 5 অগস্টের পরে প্রশাসকে একটা সরকার থেকে একজন ওই সিন্ডিকেটের যারা দোসর ছিল তাদেরকে হটিয়ে একজন প্রশাসক নিয়োগ, যা যে প্রশাসকটা হচ্ছে সে আওয়ামী লীগের দোসর হিসাবে আমরা বুঝি। তো এরপরে দিয়ে যায় প্রশাসক একটা নির্বাচনের ব্যবস্থা আয়োজন করে, যেখানে আমাদের বাইরাতে প্রায় 3,500-এর মতো ভোটার ছিল। কোনো ভোটারদেরকে কোনো ধরনের আয়োজন ছাড়া তারা তাদের মতো করে আগের যে ভোটার ছিল তাদের সিন্ডিকেটের কিছু অবৈধভাবে 115 জনের মতন ভোটার ইনক্লুড করে তারা একটা নির্বাচন পায়তারা করেছিল, যেটা ওনারা খুনি ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে তারা নিয়ন্ত্রণ করেছিল, যে একটা সিন্ডিকেটের মাধ্যমে তারা এই বাইরাটা নিয়ন্ত্রণ করেছিল। এখানে আমাদের অনেক ব্যবসায়ী ভাই ব্যবসা করতে পারেনি, তারা ওই সিন্ডিকেটে ঢুকতেই পারেনি, তারা তারা একটা ওই সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসাটা পরিচালনা করেছে। তা আমরা মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, মহামান্য হাইকোর্টের এই আদেশকে আমরা স্বাগতম জানাই। এই আদেশের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমরা সকল রিক্রুটিং এজেন্সি মালিক এখন ব্যবসা করতে পারবে। বাংলাদেশে আর কোনোদিন সিন্ডিকেট হবে না। সিন্ডিকেট হলে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, তেমন দেশও ক্ষতিগ্রস্ত। একজন রেমিটেন্স যোদ্ধা যখন দেশের বাইরে যায়, সে যদি 1 লক্ষ টাকার মাধ্যমে দেশের বাইরে যাওয়া যায় গভর্নমেন্টের ফি অনুযায়ী, সিন্ডিকেট হলো ওটা হয়ে যায় 4 লক্ষ 5 লক্ষ টাকা। তাদের অনেক কষ্ট করে এই টাকাটা অ্যারেঞ্জমেন্ট করে দেশের বাইরে যায়। আমরা আশা করি যদি আগামীতে নির্বাচন হয়, সেই নির্বাচনে সকল রিক্রুটিং এজেন্সির মালিককে মেম্বার করে একটা গণতান্ত্রিক সরকার আসার পরে বাংলাদেশে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনটা শতভাগ গণতান্ত্রিকভাবে হবে, যেখানে কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো প্রভাব থাকবে না, কোনো ধরনের আওয়ামী লীগের দোসর থাকবে না। শুধু ব্যবসায়ীরা ব্যবসায়ী সংগঠনের দায়িত্ব পাবেন। এখানে কোনো সিন্ডিকেট যেন না হয়, আমরা ওটাই আশা করি। এই মহামান্য হাইকোর্টের আদেশের মাধ্যমে আমরা ওটাই স্বপ্ন দেখি। ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে, এটা আমরা আশা করি। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে বাংলাদেশের যে রিক্রুটিং এজেন্সির, ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির যে অ্যাসোসিয়েশন, কিন্তু বায়রার ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছিল এবং সেই তফসিল অনুযায়ী আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তো এই নির্বাচনের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের যে অনিয়ম এবং বায়রার গঠনতন্ত্র এবং বাণিজ্য সংগঠন বিধিমালাকে ব্যত্যয় করে 115 জনকে ম্যানিপুলেট করে এখানে ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং আরও কয়েকটি অনিয়মকে কেন্দ্র করে একজন মেম্বার হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দায়ের করেন। এই রিট পিটিশনটি যখন শুনানির জন্য অপেক্ষমান, তখন নির্বাচন কমিশন থেকে একটি গণবিজ্ঞপ্তির মতো একটি বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের সকল সভা সমিতি এবং পেশাজীবী সংগঠনের নির্বাচনকে স্থগিত করেন। তো এই অবস্থায় আমরা যখন রিট পিটিশনটি হাইকোর্টে শুনানি করি, তখন রাষ্ট্রপক্ষ থেকেও কোর্টকে বলা হয় যে এই রিট পিটিশনে যেহেতু নির্বাচন কমিশন থেকে সকল নির্বাচন বন্ধ আছে, এই পিটিশন এখন শুনানি করার প্রয়োজনীয়তা নেই। কিন্তু অবাক করার বিষয় হলো, নির্বাচন কমিশনের এই চিঠির একদিনের মধ্যেই, এই যে আমরা যখন রিট পিটিশনটি শুনানি করি, সেদিন বিকেলেই হঠাৎ করে শুধুমাত্র বায়রার নির্বাচনকে অনুষ্ঠানের জন্য একটা পারমিশন দেওয়া হয়।
আমরা তখন কোর্টে মেনশন করে এই রিট পিটিশনটিকে পুনরায় শুনানির জন্য নিয়ে আসি এবং এই রিট পিটিশন শুনানি শেষে দীর্ঘ শুনানির পরে মাননীয় হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ মাননীয় বিচারপতি জনাব ফাহমিদা কাদের এবং মাননীয় বিচারপতি জনাব আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির পরে একটি রুল জারি করেন। রুলটি হলো যে এই তফসিল বাতিল করে যে ভোটার লিস্ট ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে সেটিকে ক্যান্সেল করে কেন পুনরায় লিস্ট করার জন্য নির্দেশনা দেওয়া হবে না। এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত 2 সপ্তাহের জন্য নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছিল সেটিকে ওনারা স্থগিত করেছেন। এটি কালকে বিকেলে হাইকোর্টের আদেশ হয় এবং যেহেতু আজকে শুক্রবার, তারপরেও শুক্রবার আমরা বিকেল পর্যন্ত অপেক্ষা করেছি যে এই হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মাননীয় অনারেবল জাজ ইন চেম্বারে কোনো আপিল হয় কিনা। এর পর্যন্ত কোনো আপিল ওনারা করতে পারেন নাই কিংবা করেন নাই। তো সেজন্য হাইকোর্ট ডিভিশনের যে আদেশ সেটি এখনো এক্সিস্ট করে। সুতরাং যেহেতু তফসিলের উপরে স্থগিত আদেশ হয়েছে, আগামীকালকে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, তাদেরকে